This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের দুই গোষ্ঠীর লাঠালাঠি হলো। বীরভূমের দুবরাজপুরে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। পঞ্চায়েত সদস্যকেই মারধর করে, দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ উঠছে। উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলের পতাকা ছেঁড়ারও অভিযোগ করা হয়েছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। হিমাদ্রি, এখানেও কি কাজল অনুব্রত দুই গোষ্ঠী? না দেখো, এখানে কাজল অনুব্রত এই গোষ্ঠী এখানে নয়, এখানে অনুগামীদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এবং এই হেতমপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী রয়েছে, উপপ্রধান এবং যিনি রয়েছেন পঞ্চায়েতের সদস্য। তার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে একাধিকবার এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার জেলা নেতৃত্ব এটাকে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আজ প্রতিষ্ঠা দিবসের দিনেও দলের পতাকা তোলাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো। এক পক্ষ যখন দলীয় পতাকা উত্তোলন করলো, সেই পতাকাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে তৃণমূলেরই আবার পতাকা উত্তোলনের চেষ্টা করে। আবার অপরপক্ষ তখন কিন্তু মারধর করা হয়। শেখ হেরেস্তুল্লাহ তাকে বেধড়ক মারধর করা হয়। পরে দলীয় কার্যালয়ে তাকে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে যেমন কাজল শেখ অনুব্রত মণ্ডলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের অনুগামীদের মধ্যেও আবার ছোট ছোট গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ বীরভূম তৃণমূল যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে রয়েছে, এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব বারবার হুঁশিয়ারি করলেও যে তাদের যে কোনো কাজ হচ্ছে না, সেটা কিন্তু একেবারে তৃণমূলের গ্রাস। অ্যাকচুয়াল এরা তো দল করে না, তাই পতাকার সম্মান এরা রাখতে পারে না। এদের গোটাটাই হচ্ছে শুধু কাটমানি, পয়সা ইনকাম করার জন্য একটা দলে থাকতে হয়, ওরা থাকে। দলের প্রতি পতাকার এরা কোনো সম্মান দিতে জানে না, তাই এদের কাছে পতাকা ছেঁড়া না ছেঁড়া এটা কোনো মাইনেই রাখে না, শুধু কাটমানি পেলেই হলো। আজ কল্পতরু উৎসব। প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগে কাশীপুর উদ্যান বাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ করেছিলেন। প্রতি বছরের মতো এবছরও কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যান বাটি আর সঙ্গে দক্ষিণেশ্বরেও ভক্তদের ঢল নেমেছে। নতুন বছর ভবতারিণীর কাছে প্রার্থনা জানিয়ে, প্রণাম জানিয়ে শুরু করেন অনেকেই। আর সেই লক্ষ্যেই, সেই জন্য দক্ষিণেশ্বরে বহু মানুষ এদিন পুজোর জন্য যান। একদম সকাল থেকে, ভোর থেকেই দক্ষিণেশ্বর সেখানে ভিড় হতে শুরু করে। মন্দির খুলতেই মঙ্গলারতি আর সমস্ত কিছু দেখার জন্য মানুষের ভিড় জমে। কাশীপুর উদ্যান বাটি থেকে কৌস্তব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। আমরা কাশীপুরের দিকে একটু নজর রাখবো। কৌস্তব, কাশীপুর উদ্যান বাটি একেবারে অন্য রকম। ঠাকুরকে এই দিন ঠাকুরের ঘরে তুমি ছিলে কিছুক্ষণ, সমস্ত রকমের জিনিস দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়। তার প্রিয় বোঁদে, কেক, সমস্ত কিছু থাকে। প্রচুর ভক্ত আসেন, ভোগের ব্যবস্থা থাকে। তো কি চলছে এই মুহূর্তে, যারা আসছেন তারা কি বলছেন? একদমই দেখো, কাশীপুর উদ্যানবাটি এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই নববর্ষে, অর্থাৎ নতুন বছরে ইংরেজি নববর্ষ যখন হয় এই 1 জানুয়ারি, এই কাশীপুর উদ্যানবাটিতে আমরা দেখি প্রচুর ভক্তের সমাগম হয়, ভক্তদের ঢল নামে। দেখো, কাশীপুর উদ্যানবাটি এবং এই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার পিছনে একটা ইতিহাস রয়েছে। তুমি জানো যে 1886 সালের 1 জানুয়ারি প্রথম এই কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংসদেব আর তার যে অনুগামীরা রয়েছে তাদের জীবনে ছিল এটা একটা অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। কি সেই ঘটনা? কারণ রামকৃষ্ণ দেব তখন তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় এই উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের এই বাগান বাড়িতে চিকিৎসা সুবিধার জন্য তখন তিনি আসেন। এবং তারপরই এই 1 জানুয়ারি দিনটিতে যখন তিনি একটু সুস্থ বোধ করতে থাকেন, তখন এই বাগান বাড়িতেই এখানে তিনি একটু হাঁটতে বেরিয়েছিলেন এবং সেখানেই তার যে বন্ধু ছিলেন নাট্যকার গিরিশ ঘোষ, তাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি মনে হয় আমি কে বলো তো? আর তখনই সেই গিরিশ ঘোষ বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব, যে তার মনে হয় যে মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। আর তখনই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। ঠিক এখান থেকেই কাশীপুর উদ্যান বাটিতে বহু মানুষ ছুটে আসেন এই চৈতন্য হোক, এই আশীর্বাদ পাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে ভিড় হয় দক্ষিণেশ্বরেও। সোমা আমাদের প্রতিনিধি সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দির চত্বর থেকে আমাদের সঙ্গে আছেন। সোমা,
নতুন দিন, বছরের শুরুর দিন, সবকিছু শুরুতেই অনেকেই প্রার্থনা করতে আসেন তাদের আরাধ্য দেবীর কাছে, দেবদেবীর কাছে। তো দক্ষিণেশ্বরও তার ব্যতিক্রম নয়। কি দেখছো সকাল থেকে? আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে কল্পতরু উৎসবে আসা মানে মনস্কামনা পূর্ণ হওয়া, এমনই কিন্তু ধারণা নিয়ে আসেন, এমনই ভাবনা নিয়ে এবং এমনই বিশ্বাস নিয়ে দর্শনার্থীরা ভিন রাজ্য থেকেও আসছেন। আমি একটু ছবিটা দেখাই, দেখো 5:30টার সময় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মঙ্গল আরতির পরেই খুলে দেওয়া হয়েছে গেট, অর্থাৎ দর্শনার্থীদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ। দেখতেই পাচ্ছ, দর্শনার্থীরা এসেছে কলকাতা শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আজকের দিনে মা ভবতারিণীকে দর্শন করার জন্য তারা এসেছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু পুজো দিচ্ছেন। একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন? আমি দমদম থেকে। দমদম থেকে। প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসা হয়, কিন্তু এই দিনে আসা হয় না। আজকের দিনটা কেন? সত্যি সোমা, আজকের দিনটা বিশেষ, আর এই বিশেষ দিন, শুরুর দিন, কল্পতরু উৎসব সব মিলিয়েই দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, জয়রামবাটি, কামারপুকুরে ভিড় ভক্তদের। উল্টে গেল ক্যালেন্ডারের পাতা আর নতুন বছর শুরু হয়ে গেল। নতুন বছর, নতুন মানেই নতুন কিছুর আশা। হই হুল্লোড় মজায় নতুন বছরকে বরণ করছে বাঙালি। সকাল থেকে সেলিব্রেশন মোড়ে শহর, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকো পার্ক, ঘোরাঘুরির হিড়িক। পিছিয়ে নেই জেলাও, পিকনিক থেকে হুল্লোড়ে মেতে উঠেছে জেলাবাসী। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে উদ্যানবাটিতে ভিড় দেখলেন, দক্ষিণেশ্বর দেখালাম, বেলুর মঠ, কামারপুকুর, সেখানেও অগণিত মানুষের ভিড়। বাঘ, ভাল্লুক, জিরাফ, সাপ। কোনটা ফেভারিট, কোনটা ভালো লাগে? বাঘটা ভালো লাগে। আমরা এসেছি কালনা থেকে। প্রত্যেক বছর আসা হয় না, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম? না আসা হয় মাঝে মাঝে। যে দেখবো এখানে পশু পাখি সব, একটু ভিক্টোরিয়ায়, চিড়িয়াখানা একটু ঘুরতে এসেছি আমরা 1 জানুয়ারি নিউ ইয়ার উপলক্ষে। আর নতুন বছরে বাতাসে বিষ বাড়লো, বর্ষবরণে বেলাগাম বাজি ফাটানো হয়েছে, আর তারই ফল দিল্লির মতোই মাত্রা ছাড়া বায়ু দূষণ কলকাতা আর হাওড়া শহরে। নতুন বছরে তিলোত্তমার বাতাস অত্যন্ত খারাপ মানের। কলকাতায় সবচেয়ে দূষিত যাদবপুরের বাতাস। যাদবপুরে প্রতি ঘন মিটারে 380 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণার অবস্থান। কলকাতার চেয়েও বেশি দূষণ হয়েছে হাওড়ায়। ঘুষুরিতে প্রতি ঘন মিটারে 427 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা পাওয়া যাচ্ছে। বেলুর মঠে প্রতি ঘন মিটারে 390 মাইক্রোগ্রাম অতি সূক্ষ্ম ধূলিকণা।